গ্রাম বাংলার এক কোণে এক গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে রমেশ নামে এক যুবক চাষী বাস করত। তার বাবা মা নেই, শুধু আছে তার বাবা মায়ের ছেড়ে যাওয়া কিছু ঋণ আর এক খণ্ড অনুর্বর জমি। আমি এত খাটছি, কিন্তু জমিটা কিছুতেই ভালো ফলন দিচ্ছে না। অন্যদিকে জমিদারের ঋণও বেড়ে চলেছে। এইবারেও যদি ভালো ফসল না হয়, তবে কি দিয়ে দেনা শোধ করবো আমি? কিছুক্ষণ পর সেই গ্রামের এক ধনী জমিদার এবং তাঁর মেয়ে রাধিকা সেই জমির পাশ থেকেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে রমেশকে জমিতে কাজ করতে দেখে জমিদার তাঁর সামনে যায়, আর অন্যদিকে রাধিকা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে। কিরে রমেশ, তুই এখনো এই জমিতে মাটি কোপাচ্ছিস? হ্যাঁ, তোর বাবা তো জীবনে কিচ্ছু করতে পারলো না, তোর জন্য শুধু ঋণ আর এই জমি রেখে গেল। আর তুইও বোধহয় তোর বাবার মতোই এই জমি আর ঋণের বোঝা কাঁধে নিয়েই মরবি। আমি জানি আমার বাবা ঋণ রেখে গেছেন, কিন্তু তিনি কখনো অসৎ ছিলেন না। শুধু ওনার ভাগ্য ওনার সাথে ছিল না। ভাগ্য? হ্যাঁ, তোদের মতো গরিবের ভাগ্যে না শুধু কষ্ট আর ঋণ শোধ করা লেখা আছে। আর শোন, তোর বাবা আমার কাছ থেকে অনেক ঋণ নিয়েছিল, সেই টাকা কবে শোধ করবি? আমি ঠিক শোধ করে দেবো জমিদার মশাই। আমায় আর কিছুদিন সময় দিন। দরকার পড়লে আমি নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে আপনার সব ঋণ শোধ করে দেব। রক্ত জল করা পরিশ্রম? তোর মতো একটা হতভাগা আমার এত বড় ঋণ শোধ করবে? হ্যাঁ, যা এখান থেকে। তোর মতো গরিবের বড় বড় কথা শুনতে না আমার ঘৃণা লাগে। যেখানে জমিদার রমেশের মধ্যে এক গরিব চাষিকে দেখেছিলেন, ঠিক অন্যদিকে রাধিকা দেখেছিল একজন সৎ ও পরিশ্রমী যুবককে। রমেশের এই সততা ও ভদ্রতা দেখে রাধিকা তার প্রেমে পড়ে যায়। রমেশ তো খুব ভালো ছেলে, ওর মতো সৎ আর পরিশ্রমী মানুষ আমি আর একটাও দেখিনি। আমার বাবা ওকে কত অপমান করছে, তবুও ও কত শান্তভাবে কথা বলছে। ও সত্যি খুব ভালো ছেলে। ঠিক সেই মুহূর্তেই তাদের হৃদয়ে এক গভীর ভালোবাসার জন্ম নিল। রাধিকা বুঝতে পারল রমেশের মতো একজন সৎ ও ভালো মনের মানুষের সঙ্গেই তার জীবন কাটানো উচিত। এক শান্ত বিকেল, গ্রামের নদীর ধারে রমেশ বসেছিল। সে তখন রাধিকার চিন্তায় মগ্ন, আর ঠিক তখনই রাধিকা তার দিকে হেঁটে আসছে। তাদের এই একে অপরের প্রতি গভীর ভালোবাসা, যা জমিদারের ভয়ে এক গোপন প্রেমের পরিণত হয়েছিল। আমি জানতাম তুমি এখানেই বসে থাকবে। আচ্ছা, আজকে তোমার মন ভালো নেই, তাই না? জানো তো রাধিকা, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হয়। আমাদের ভালোবাসা কি কখনো পরিণত পাবে, নাকি শুধু একটা স্বপ্ন হয়েই থাকবে? তুমি একদম চিন্তা করো না, আমি তো তোমার সঙ্গে আছি। দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি তো আমার কাছেই আছো, আর সেটাই যথেষ্ট। জানো তো রাধিকা, তোমার এই বিশ্বাসই আমাকে অনেক সাহস দেয়। আমি না এখন আমাদের এই সম্পর্ককে আর লুকিয়ে রাখতে চাই না। আমি আমাদের সম্পর্ককে সবার সামনে আনতে চাই। জানো রমেশ, আমিও ঠিক এটাই চাই। আমি চাই আমাদের ভালোবাসা সকলের সামনে আসুক। তুমি তুমি কালই আমাদের বাড়িতে এসে আমার বাবার কাছে আমার হাত চাও রমেশ। ঠিক আছে, আমি কাল সকালেই তোমার বাবার সাথে কথা বলবো।
আমি ওনার কাছে তোমার হাত চাইব, কিন্তু তোমার বাবা রাজি হবেন তো? তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আমিও তোমার সাথে বাবাকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করব। দেখবে দেখবে বাবা ঠিক আমাদের ভালোবাসাটাকে মেনেই নেবে। ভালোবাসার এক কঠিন পরীক্ষার মুখোমুখি আজ রমেশ। যে বাড়িতে সামনে দাঁড়ানোর সাহস একসময় তার ছিল না, আজ সেই বাড়িতেই তার ভালোবাসার পরীক্ষা। তার হৃদয়ে একদিকে যেমন রাধিকার প্রতি ভালোবাসা, তেমনি অন্যদিকে জমিদারের অপমানের ভয়। এই, তুই কি মনে করে এখানে এসেছিস? তোকে যা বলার সেদিনই বলে দিয়েছিলাম, তাহলে আজ হঠাৎ আমার বাড়িতে কি করতে এসেছিস? আবার কি কোনো ঋণ নেওয়ার জন্য এসেছিস নাকি? না জমিদার মশাই, আজ আমি কোনো ঋণ চাইতে আসিনি। আজ আমি আপনার কাছে এসেছি আপনার মেয়ের হাত চাইতে। আমি আপনার মেয়ে রাধিকাকে অনেক ভালোবাসি। তোর এত বড় সাহস? তুই আমার বাড়িতে আমার মেয়ের হাত চাইতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, রমেশ যা বলছে তা সত্যি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমাদের এই ভালোবাসা নতুন নয়, অনেক দিনের। চুপ কর, আমি তোর মুখে একটাও কথা শুনতে চাই না। আর শোন রমেশ, আমি খুব ভালো করেই জানি তুই আমার মেয়েকে শুধু টাকার জন্য ভালোবাসিস। এই নে টাকা, নে, আর আমার মেয়ের জীবন থেকে চিরতরে চলে যা। জমিদার মশাই, আমাদের ভালোবাসা পবিত্র। আমি টাকার জন্য আপনার মেয়েকে ভালোবাসি না। আমি রাধিকাকে ভালোবাসি কারণ সে রাধিকা। আপনার এই টাকা আমার চাই না। বাবা, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমি রমেশকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। দয়া করে তুমি আমাদেরকে মেনে নাও বাবা। চুপ কর, আমাকে শেখাতে চাস না। তুই আমার মেয়েকে ভালোবাসিস, তাই না? ভালো 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 ভালো। তাহলে শোন, যদি তুই নিজেকে আমার মতো বড়লোক হিসেবে প্রমাণ করতে পারিস, তাহলেই তুই আমার মেয়ের যোগ্য, নচেত নয়। ঠিক আছে জমিদার মশাই, আমি রাজি। আমি তোকে 3 মাস সময় দিলাম। এর মধ্যে তোকে আমার মতো বড়লোক হিসেবে প্রমাণ করতে হবে। আর যদি তুই ব্যর্থ হোস, তাহলে আমার মেয়েকে চিরতরে ভুলে যাবি। বল রাজি? জমিদার মশাই, আমি আপনার এই শর্ত মানতে রাজি। কিছুদিন পর রমেশ প্রত্যেক দিনের মতোই তার জমিতে চাষ করতে যায়, কিন্তু এইবার তার মনে জমিদারের দেওয়া সেই শর্ত ঘুরপাক খাচ্ছিল। তার সাথে সে তার সেই পুরনো কোদাল দিয়ে মাটি কোপাতে থাকে, আর এইভাবে মাটি কোপাতে কোপাতে অনেক বেলা হয়ে যায়। বাবা, বড় খিদে পেয়েছে, অনেক দিন ধরে কিছু খাইনি। তোর কাছে কি কিছু খাবার পাওয়া যাবে? মা, আপনি এই অসহায় অবস্থায় এখানে কি করছেন? আপনার শরীর তো মনে হচ্ছে খুব খারাপ। চলুন, আমার সঙ্গে চলুন। রমেশের মন তখন হতাশায় ভরা, কিন্তু মানবিকতার কাছে তার সমস্ত দুঃখ তুচ্ছ মনে হলো। নিজের শেষ খাবারটুকু সে নিঃসংকোচে ওই ক্ষুধার্ত বৃদ্ধাকে দিয়ে দেয়। মা, আমার কাছে এটাই আছে, আপনি দয়া করে এটা খেয়ে নিন। আমি জানি এটা খুব সামান্য, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এটাই আছে। দে বাবা, তোর কাছে যা আছে তুই তাই দে। আমি তাতেই খুশি।
বাবা, আজ যা তুই করেছিস তার ফল তুই ঠিক পাবি। আর তোর মন খুব ভালো, দেখবি দেখবি তোর এই ভালো মনের জন্যই একদিন তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ঈশ্বর তোর মঙ্গল করুক। আগের রাতে নিজের শেষ খাবারটুকু একজন ক্ষুধার্ত বৃদ্ধাকে দিয়ে রমেশের মন ভরে উঠেছিল ঠিকই, কিন্তু পেটের ক্ষুধা তাকে দুর্বল করে দিচ্ছিল। তবুও হাল না ছেড়ে সে আবারও জমিতে যায়। কি, এই কোদালটা কোথা থেকে এলো? এত উজ্জ্বল আর সুন্দর তো কোনো কোদাল হয় না। মনে হচ্ছে যেন কোনো বড়লোক ব্যক্তি এটা এখানে ফেলে গেছেন। কোদালটি যেন এক রহস্যময় উপহারের মতো পড়েছিল। রমেশের মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে ফেলে গেল এই মূল্যবান জিনিস? এর মালিক কি ফিরে আসবে? অনেকক্ষণ তো হলো, কেউ তো এলো না। এই কোদালটা কি তাহলে আমারই? কিন্তু এটা এটা দিয়ে কি করব? আমার যে পেটে খুব খিদে পেয়েছে। রমেশের ক্ষুধার্ত মন তাকে লোভের পথে ঠেলে দিল। তার কাছে কোদালটি তখন আর কোনো অলৌকিক বস্তু নয়, বরং বেঁচে থাকার শেষ অবলম্বন। যাক, মালিক যখন ফিরছে না, তখন এটা বিক্রি করে অন্তত দুমুঠো খাবার তো জোটাতে পারবো। ভাগ্যে যা আছে তাই হবে। দাদা, এই কোদালটি কি কিনবেন? এটা খুব ভালো, দেখতেও খুব সুন্দর। এই কোদালটা তুই কোথা থেকে পেলি? এমন ঝলমলে জিনিস তো আমাদের হাতে কেউ বিক্রি করে না। তোর হাতে এটা এলো কোথা থেকে? মনে হচ্ছে এটা চুরি করা জিনিস। না না, আমি এটা কিনবো না। বাহ, এমন কোদাল তো আমি জীবনেও দেখিনি। এর থেকে তো একটা অদ্ভুত আলো বেরোচ্ছে। এটা কি আপনার? হ্যাঁ দাদা, এটা আমার। আপনি কি এটা কিনবেন? আপনার খুব কাজে লাগবে। এমন জিনিস যদি আমার থাকতো। কিন্তু ভাই, আমি তো খুব গরিব, আমার পক্ষে এত মূল্যবান জিনিস কেনা অসম্ভব নয়। এই কোদালটা কোনো রাজার হাতেই মানায়। গভীর রাতে হঠাৎ করে এক অলৌকিক আলোয় রমেশের কুঁড়ে ঘর আলোকিত হল এবং একজনের ডাক শুনতে পাওয়া যায়। রমেশ, রমেশ। কে কে ডাকছে? কি চারিদিকে শুধুই আলো, আর কিচ্ছু নেই। ভয় পেও না রমেশ, আমি সেই যিনি তোমায় এই অলৌকিক কোদালটি দিয়েছি। আপনি আপনি সেই যে আমার জমিতে সেই কোদালটি রেখেছেন? কিন্তু কেন? কারণ আমি সেই বৃদ্ধা যাকে তুমি খাবার দিয়ে সাহায্য করেছিলে। তোমার দয়া এবং সততা আমাকে মুগ্ধ করেছে। এবার শোনো, এই কোদালটি কোনো সাধারণ কোদাল নয়, এটা হলো এক অলৌকিক কোদাল। তুমি মন থেকে যে ফসলের নাম নিয়ে মাটি কোপাবে, সেটাই ফলে উঠবে। রমেশের মনে তখন দ্বিধা, সেটা কি শুধু স্বপ্ন ছিল নাকি সত্যি? সে তার শেষ ভরসা নিয়ে কোদালটি হাতে তুলে নিল। কাল রাতে যেটা দেখেছিলাম সেটা কি সত্যি ছিল নাকি সবই স্বপ্ন? বরং এক কাজ করি, এই কোদাল দিয়ে মাটিতে এক কোপ দিয়ে দেখি।
এ কি এ কি এটা তো সত্যি সত্যি, তার মানে কাল রাতে যেটা ঘটেছিল সেটা। সেই অলৌকিক কোদাল রমেশকে আস্তে আস্তে অনেক ধনী বানিয়ে তুলল। একসময় সে তার বহুদিনের প্রেমিকা রাধিকাকে বিয়ে করে এক সুখের জীবন যাপন করতে লাগলো।